এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। আগের দিনের পর আমি আবার সেই একই বই থেকে শুরু করছি। আগের দিন রাষ্ট্রপতি নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করা হয়েছিল। আজকের যে প্রশ্নগুলো শুরু হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 38 থেকে, এর মধ্যে অধিকাংশ প্রশ্নই উপরাষ্ট্রপতির ওপর আছে, যেগুলোর উত্তর আমি দেব এবং ব্যাখ্যাও করব। দেখো, হু অ্যামাং দ্য ফলোয়িং ইলেক্টস দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের উপরাষ্ট্রপতিকে কারা নির্বাচিত করে, কোন সদস্যরা। দেখো, স্টেটমেন্ট 1 মেম্বার্স অফ লোকসভা, স্টেটমেন্ট 2 মেম্বার্স অফ রাজ্যসভা, স্টেটমেন্ট 3 মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ, স্টেটমেন্ট 4 মেম্বার্স অফ লেজিসলেটিভ কাউন্সিল। দেওয়া আছে সিলেক্টস দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দি ফলোয়িং কোডস গিভেন বিলো। এখানে দেখো লেখা আছে 1 and 2 এখানে কারেক্ট, অর্থাৎ উপরাষ্ট্রপতির নির্বাচনে শুধুমাত্র লোকসভার সদস্য এবং রাজ্যসভার সদস্যরাই অংশগ্রহণ করেন। রাজ্য বিধান পরিষদের বা বিধানসভার সদস্যরা অংশগ্রহণ করে না। যেখানেতে রাজ্য বিধানসভার সদস্যরা, নির্বাচিত সদস্যরা রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করে থাকেন, কিন্তু উপরাষ্ট্রপতির নির্বাচনে করেন না। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 39, দ্য ইলেকটোরাল কলেজ হুইচ ইলেক্টস দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কম্প্রাইজেস অফ, অর্থাৎ রাষ্ট্রপতিকে যে নির্বাচক কলেজ নির্বাচন করে সেটা কাদের নিয়ে গড়ে ওঠে। এখানেতে দেখো 1, 3, 4 সঠিক, যেগুলো সঠিক বলছি। ইলেক্টেড মেম্বার্স অফ বোথ দি হাউসেস অফ পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্টের যে দুটো কক্ষ আছে, লোকসভা এবং রাজ্যসভা, দুটো কক্ষেরই নির্বাচিত সদস্যরা সেখানে থাকেন। 3 নম্বর, ইলেক্টেড মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ অল দি স্টেটস, সমস্ত রাজ্যের বিধানসভার সদস্যরাই নির্বাচিত ওখানে থাকেন। আর ইলেক্টেড মেম্বার্স অফ দি লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ দিল্লি অ্যান্ড পুদুচেরি, অর্থাৎ দিল্লি এবং পুদুচেরির নির্বাচিত সদস্যরা সেখানে থাকেন সেই নির্বাচক কলেজে। নেক্সট, হু অ্যামাং দ্য ফলোয়িং হ্যাভ হেল্ড দ্য অফিস অফ দি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ 4 জনের নাম আছে এখানে। 4 জনের মধ্যে কারা ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন হচ্ছে 1 এবং 4 নম্বর, অর্থাৎ মোহাম্মদ হিদায়তুল্লাহ এবং শঙ্কর দয়াল শর্মা। নেক্সট কোয়েশ্চেন 41, হুইচ অফ দি ফলোয়িং ইজ অর আর কারেক্ট। দেখো, এখানে তো 1, 2 দুটোই কারেক্ট। কী আছে, স্টেটমেন্ট 1-এ বলছে দ্য ভাইস প্রেসিডেন্ট ক্যান বি রিমুভড ফ্রম হিজ অফিস অন রেজলিউশন বাই মেজরিটি অফ মেম্বার অফ রাজ্যসভা, অর্থাৎ রাজ্যসভার সদস্যদের মধ্যে অধিকাংশের সংখ্যাগরিষ্ঠতায় যদি কোনো প্রস্তাব পাস হয় তাহলে উপরাষ্ট্রপতি পদচ্যুত হতে পারেন। স্টেটমেন্ট 2 কি বলছে, রেজলিউশন ফর দি রিমুভাল অফ ভাইস প্রেসিডেন্ট must be agreed upon by the Lok Sabha but subject to 14 days notice regarding such resolution, অর্থাৎ উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার বিষয় লোকসভাকেও সহমত পোষণ করতে হবে রাজ্যসভার সাথে, তবে কি এই রকম প্রস্তাব উত্থাপনের 14 দিন পূর্বে উপরাষ্ট্রপতিকে তা অবগত করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 42, who held the office of the Vice President of India for 2 consecutive terms, অর্থাৎ ধারাবাহিক দুবার কে রাষ্ট্রপতি হয়েছিলেন। এখানে অপশন অনুযায়ী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, নো ফর্মাল ইমপিচমেন্ট ইজ রিকোয়ার্ড ফর দি রিমুভাল অফ ভাইস প্রেসিডেন্ট, অর্থাৎ উপরাষ্ট্রপতির পদচ্যুতির জন্য কোনো ফর্মাল ইমপিচমেন্ট নেই, যেরকম রাষ্ট্রপতির ক্ষেত্রে হয়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ক্ষেত্রে হয়, উপরাষ্ট্রপতির নেই। এটা একদম সঠিক। কিন্তু সেকেন্ড, ডিসপিউট রিগার্ডিং ইলেকশন অফ দি ভাইস প্রেসিডেন্ট রিফার্ড টু দ্য ইলেকশন কমিশন, সেকেন্ড স্টেটমেন্টটা কিন্তু রং, কারণ উপরাষ্ট্রপতির নির্বাচন নিয়ে কোনো বিতর্ক দেখা গেলে সেটার সমাধান সুপ্রিম কোর্ট করতে পারে, নির্বাচন কমিশন নয়। ওকে। নেক্সট, কোয়েশ্চেন 44, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অফিসিয়েটিং অ্যাজ প্রেসিডেন্ট ইজ কারেক্ট, অর্থাৎ ভারতের উপরাষ্ট্রপতি যখন রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার পালন করে সেই সম্পর্কিত কোন তথ্যটি সঠিক। এটা হবে অপশান বি, হি শ্যাল সিজ টু বি দ্য চেয়ারম্যান অফ দি কাউন্সিল অফ স্টেটস। উপরাষ্ট্রপতি সাধারণত পদাধিকার বলে অ্যাকর্ডিং টু আর্টিকেল 64 রাজ্যসভার চেয়ারম্যান, কিন্তু তিনি যখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন তখন তিনি আর রাজ্যসভার চেয়ারম্যানের পদের দায়িত্ব পালন করতে পারবেন না।
Next question 45. Which of the following statements is or are correct regarding the President of India? ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে কোন তথ্যগুলি সঠিক? এখানে দেখো দেখতে পাচ্ছ নট ছিল যেটাকে কেটে দিয়েছি, কারণ নট দিয়ে কোয়েশ্চেনে কোনো উত্তরই এখানে সঠিক দিচ্ছে না, এমনভাবেই এখানে স্টেটমেন্টগুলো সাজানো হয়েছে। যাই হোক, এটা জেনে নাও। স্টেটমেন্ট 1 যেটা ঠিক, দ্য প্রেসিডেন্ট এনজয়েস পার্সোনাল ইমিউনিটি ফ্রম লিগাল লায়াবিলিটি ফর হিজ অফিসিয়াল অ্যাক্টস। অর্থাৎ রাষ্ট্রপতি যে কাজ করে থাকেন তার জন্য তিনি আইনের খাতিরে বেশ কিছু সহায়তা লাভ করেন, অর্থাৎ কিছু আইনের থেকে তিনি রক্ষা পেয়ে থাকেন, আইনের শাস্তির হাত থেকে। ডিউরিং হিজ টার্ম অফ অফিস হি ইজ ইমিউন ফ্রম এনি সিভিল প্রসিডিংস ইভেন ইন রেসপেক্ট অফ হিজ পার্সোনাল অ্যাক্টস। তিনি রাষ্ট্রপতি পদে থাকাকালীন তার বিরুদ্ধে কোনো রকম সিভিল প্রসিডিংস গ্রহণ করা যায় না, এমনকি তার ব্যক্তিগত কাজের জন্য। সঠিক। স্টেটমেন্ট 2, আফটার গিভিং 2 months নোটিস ক্রিমিনাল প্রসিডিংস ক্যান বি ইনস্টিটিউটেড এগেনস্ট হিম ডিউরিং হিজ টার্ম অফ অফিস। অর্থাৎ 2 মাসের সময় দিয়ে তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল প্রসিডিংস আনা যেতে পারে। Statement 3, the president can hold office beyond his term of 5 years until his successor assumes charge. রাষ্ট্রপতি তার কার্যকালের মেয়াদে 5 বছর অতিক্রম করেও থাকতে পারেন যতদিন না তার উত্তরসূরি আসছেন। 4 নম্বরটা সঠিক নয় কেন? দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ নট এলিজিবল ফর রি-ইলেকশন। কারণ ভারতের রাষ্ট্রপতির এক্ষেত্রে কোনো বাধা নেই, তিনি রি-ইলেক্টেড হতেই পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির মতো ব্যবস্থা নয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি দুবারের বেশি নির্বাচিত হতে পারেন না। নেক্সট কোয়েশ্চেন 46, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। উপরাষ্ট্রপতি সম্পর্কে নিম্নলিখিত তথ্যগুলি দেওয়া হয়েছে, সেখানে কোনগুলি সঠিক করতে বলা হচ্ছে। বোথ 1 and 2. The Vice President is elected by an electoral college consisting of all the members of both the houses of parliament. উপরাষ্ট্রপতি যে নির্বাচক কলেজের দ্বারা নির্বাচিত হন সেটা কাদের নিয়ে গঠিত হয়? পার্লামেন্টের উভয় কক্ষের সমস্ত সদস্যদের নিয়ে। ঠিক। সেকেন্ড স্টেটমেন্ট, দ্য কনস্টিটিউশন ইজ সাইলেন্ট অ্যাবাউট এ পার্সন হু ইজ হ্যাভিং দ্য ডিউটিস অফ দি ভাইস প্রেসিডেন্ট ডিউরিং দ্য পিরিয়ড অফ ভ্যাকেন্সি। ভারতের সংবিধানে নির্দিষ্টভাবে কিছুই উল্লেখ করা হয়নি যে উপরাষ্ট্রপতির পদ শূন্য হলে তার জায়গায় কে সেই দায়িত্ব পালন করবে। নেক্সট কোয়েশ্চেন 47, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট? দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি রিমুভড বাই এ সিম্পল মেজরিটি অফ ভোটস পাসড ইন দ্য রাজ্যসভা অনলি। এই তথ্যটি ভুল, এই তথ্যটির কথা বলা হয়নি, কারণ এখানেতে বলা হয়েছে যে ইমপিচমেন্ট প্রসিডিওর, স্পেশাল ইমপিচমেন্ট প্রসিডিওর আনার কথা বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 48, কনসিডার দ্য ফলোয়িং ভাইস প্রেসিডেন্টস অফ ইন্ডিয়া। যে নিম্নলিখিত ভাইস প্রেসিডেন্টদের নাম দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে কারেক্ট ক্রোনোলজিতে তাদের টেনিওর অনুযায়ী, কার্যকাল অনুযায়ী সাজাতে। এখানে দেখো হবে অপশান এ 1, 2, 3, 4। দেখো সঠিক ক্রম অনুযায়ী কি আসছে। ভিভি গিরি প্রথম হয়েছিলেন, তারপর জিএস পাঠক, তারপর বিডি জাট্টি এবং শেষ একদম মোহাম্মদ হিদায়তুল্লাহ। এখানে এই ক্রম অনুযায়ী প্রকৃত ভাইস প্রেসিডেন্ট কে হয়েছিলেন প্রথম? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আর নট কারেক্ট? এখানেতে বলছে উপরাষ্ট্রপতি সম্পর্কে তথ্যগুলির মধ্যে কোনগুলি ঠিক নয়। এখানে 1 এবং 4 ভুল দেওয়া হয়েছে। ইন অর্ডার টু বি ভাইস প্রেসিডেন্ট আ পার্সন মাস্ট বি কোয়ালিফাইড ফর ইলেকশন অ্যাজ এ মেম্বার অফ দি হাউস অফ দি পিপল। স্টেটমেন্ট 1-এ কি বলা হয়েছে? যে উপরাষ্ট্রপতি হওয়ার জন্য একজন ব্যক্তিকে লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা সম্পন্ন হতে হবে, কিন্তু এটা ভুল এই কারণে তাকে লোকসভার নয় রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা সম্পন্ন হতে হবে। নেক্সট 4 নম্বর যে স্টেটমেন্টটা দিয়েছে, হি ক্যান বি রিমুভ থ্রু এ ফর্মাল ইমপিচমেন্ট, এটাও ভুল, কারণ ওখানে বলা হয়েছে ফর্মাল ইমপিচমেন্ট না স্পেশাল ইমপিচমেন্ট মাধ্যমে তিনি পদচ্যুত হতে পারেন।
নেক্সট, হু হ্যাজ দ্য রাইট আন্ডার দ্য কনস্টিটিউশন টু সিক দ্য অপিনিয়ন অফ দি সুপ্রিম কোর্ট অন কোয়েশ্চেন অফ ল, অর্থাৎ কোনো আইনগত প্রশ্নে সুপ্রিম কোর্টের পরামর্শ কে চাইতে পারেন? এটা হবে রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, অ্যাকর্ডিং টু আর্টিকেল 143। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রায় পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়ে থাকে। নেক্সট, দ্য রেজলিউশন ফর রিমুভিং দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি মুভড ইন দ্য, অর্থাৎ উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার জন্য ইমপিচমেন্ট প্রস্তাবটি কোন কক্ষে উঠতে পারে? কেবলমাত্র রাজ্যসভায়, লোকসভায় এটা উত্থাপন করা যায় না। নেক্সট, কোয়েশ্চেন 52, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য পাওয়ার্স অফ দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। বলেছে হুইচ অফ দি স্টেটমেন্টস গিভেন অ্যাবাভ আর কারেক্ট? এটা হবে অপশান ডি 1, 2, 3 অ্যান্ড 4। দেখো কি কি বলেছে। স্টেটমেন্ট 1-এতে বলছে দ্য প্রেসিডেন্ট ক্যান ডাইরেক্ট দ্যাট এনি ম্যাটার অন হুইচ ডিসিশন হ্যাজ বিন টেকেন বাই এ মিনিস্টার শুড বি প্লেসড বিফোর দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স। রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে যে কোনো মন্ত্রীর নেওয়া নির্দিষ্ট কোনো বিষয়ের সিদ্ধান্ত মন্ত্রী পরিষদের সম্মুখে উত্থাপন করতে পারেন। স্টেটমেন্ট 2, দ্য প্রেসিডেন্ট ক্যান কল অল ইনফরমেশন রিলেটিং টু প্রপোজালস ফর লেজিসলেশন, অর্থাৎ কোনো আইন প্রণয়ন সম্পর্কে সমস্ত তথ্য রাষ্ট্রপতি নিজের দেখবার জন্য বলতে পারেন। স্টেটমেন্ট 3, দ্য প্রেসিডেন্ট হ্যাজ দ্য রাইট টু অ্যাড্রেস অ্যান্ড সেন্ড মেসেজেস টু আইদার হাউস অফ দি পার্লামেন্ট। একদম ঠিক, ভারতের রাষ্ট্রপতি পার্লামেন্টের যে কোনো কক্ষ, লোকসভা এবং রাজ্যসভায় তার বার্তা পাঠাতে পারেন। স্টেটমেন্ট 4, অল ডিসিশনস অফ দি কাউন্সিল অফ মিনিস্টার্স রিলেটিং টু অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউনিয়ন মাস্ট বি কমিউনিকেটেড টু দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ মন্ত্রিসভার সমস্ত কার্যাবলী, প্রশাসনিক কার্যাবলী, সেগুলো অবশ্যই রাষ্ট্রপতিকে জানানো বাধ্যতামূলক।